আচ্ছা দেখো, এটি হচ্ছে কিছু সিকিউ এর জন্য ম্যাথ পড়াইছিলাম। যদিও সেইগুলা হচ্ছে তোমার একাডেমিকে খুব একটা আসে না, কম আসে, কিন্তু ওই সম্পর্কিত ম্যাথ গুলা, ঠিক আছে, আজকে দেখবো যে এমসিকিউ এ কেমনে আসলে সলভ করতে হয়। দেখবো সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম এমসিকিউ এর টপিক। হ্যাঁ, তুমি হচ্ছে সিকিউ এ দেখা যায় এগুলা কাজে লাগাইতে পারবা না, যেমন স্টকিওমেট্রি। এটা হচ্ছে একেবারে শর্টকাট নিয়ম। তো দেখা গেছে এই নিয়মটা হচ্ছে স্যাররা সিকিউ এ অ্যান্সার করলে কিন্তু পছন্দ করে না, কিন্তু এমসিকিউ পারার জন্য এই নিয়মটা দরকার। দেখো তাহলে আমি একটা ম্যাথ লিখি যে এটা কিসের, এটা হচ্ছে স্টয় স্টয়কিওমেট্রি রুলস। ওকে, তাহলে এক নাম্বার, এক টুকরা ফসফরাস ফসফরাস এক টুকরা ফসফরাস এম সমান সমান 31 বাতাসে বাতাসে নিক্ষেপ করা হলো। আমি একটা ফসফরাসের টুকরা নিছি, সেটাকে বাতাসে নিক্ষেপ করছি, এবং তখন সেটা প্রজ্বলিত হয় বা জ্বলে উঠে, প্রজ্বলিত হলো। এই ঘটনার উপর ভিত্তি করে কিছু প্রশ্ন, ঠিক আছে। এক নম্বরে দিচ্ছে যে বাতাসে ঘটমান বাতাসে ঘটমান বিক্রিয়াটি বাতাসে ঘটমান বিক্রিয়াটি, বিক্রিয়ক ও উৎপাদ উৎপাদ ভৌত অবস্থা সহ লিখো। ভৌত অবস্থা সহ লিখো। আচ্ছা, ভৌত অবস্থা সহ লিখো। দুই নম্বরে চাইছে উৎপাদের উৎপাদের পরিমাণ 2.84 গ্রাম। তাহলে বাতাসে কি পরিমাণ কি পরিমাণ ফসফরাস নিক্ষেপ করা হয়েছিল। ঠিক আছে, তাহলে এখন এই প্রশ্নটা আমরা সলভ করব। দেখো, তাহলে এক নাম্বারটা কিন্তু খুবই সহজ। P4, একটা ফসফরাস, আমরা জানি ফসফরাস হচ্ছে P4, চারটা পরমাণু একসাথে আকারে P4 অণু হিসেবে থাকে, এবং এটা একটা টুকরা, মানে এটা সলিড। এটার সাথে এখন কি বাতাসের অক্সিজেনের বিক্রিয়া ঘটাইছি। তাহলে নর্মালি হচ্ছে ফসফরাসের যোজনী 5। তাহলে সাধারণত হচ্ছে ফসফরাসের যোজনী হয় 5, যেখানে P2O5 তৈরি হয়। তাহলে দেখো, এটা আমরা সমতা শেষ করি। তাহলে সমতা যদি করতে চাই, এখানে হবে 2 আর এখানে 5। সমতা শেষ। এটা গ্রাম, সরি, এটা হচ্ছে গ্যাস, এটা সলিড। বিক্রিয়া লেখা শেষ। এখন দেখো, 2 নম্বরে চাইছে উৎপাদের পরিমাণ। উৎপাদ যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে 2.84 গ্রাম। তাহলে বাতাসে কি পরিমাণ ফসফরাস আমি নিক্ষেপ করছিলাম, তাহলে এইটার পরিমাণটা আমার এখন জানতে হবে। দেখো, এটা স্টয়কিওমেট্রি স্টয়কিওমেট্রি দিয়ে করলাম, ঠিক আছে। এটা কিন্তু নর্মালিও করা যায়, হ্যাঁ, ম্যাথটা কিন্তু সহজ, নর্মালিও করা যায়, কিন্তু তারপরে এমনি করে করলে একটু জায়গা কম লাগে। দেখো, N(P4), মানে এইটার মোল সংখ্যা সমান সমান হচ্ছে N(P2O5). দেখো তো, তাহলে এখানে আছে, এটা P4 আছে 1 মোল, আর এটা হচ্ছে 2 মোল। তো যেহেতু 2 মোল, এটাকে আমার 2 দিয়ে ভাগ করে দেওয়া লাগবে, ঠিক আছে।
এইটার সমতুল্য করার জন্য N(P4) এর সমতুল্য করার জন্য N(P2O5) কে 2 দিয়ে ভাগ করে দিতে হয়। ঠিক আছে? তাহলে এখন দেখো, মোল, মোল মানে হচ্ছে ভর, P4 ভর বাই, সরি, ভর থেকে ডাব্লিউ দিয়ে লিখতে হবে। তাহলে W(P4) বাই হচ্ছে M(P4), আর এখানে কি হবে, তাহলে W(P2O5) ডিভাইডেড বাই হচ্ছে কি 2 × M(P2O5). তাহলে এটা অ্যান্সার কি হবে তোমার? অ্যান্সার হবে, হ্যাঁ, W(P4) বাইর করতে হবে। তাহলে এটা কি হবে, W(P2O5) ইন্টু M(P4), 2 × M(P2O5). তাহলে এখানে দেখো, এই মানগুলো এখন বসাইলেই হয়ে যাবে। আমার প্রশ্নে দেওয়া ছিল উৎপাদের পরিমাণ 2.4 গ্রাম, তাহলে উৎপাদের যে ডাব্লিউ, এটার মান আমি জানি 2.84 গ্রাম, ইন্টু এইটার আণবিক ভর কত, আণবিক ভর হচ্ছে 31 দেওয়া ছিল, এম এর মান 31 ইন্টু 4। দেখো 31 P4, মানে যেটা অংশগ্রহণ করছে তার মোল এখন বাই করবো। তাহলে বা আশা করি স্টয়কিওমেট্রি এই নিয়মটা বুঝছো। দেখো, এমন আরেকটা ম্যাথ দেখি। তো এইটা হচ্ছে তোমার আসছিল বুয়েটে, বুয়েটে আসছিল 4-5-এ নাকি 5-6, দাঁড়াও, না এটা বুয়েটে আসছিল 10-11-তে, 10 সালে আসছিল। তারপরে দেখো আরেকটা ম্যাথ দেখি, এইটাও তোমার বুয়েটে একবার আসছে। দেখো এই ম্যাথটা দেখো, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাপমাত্রায় এবং এবং 787 মিলিমিটার মিলিমিটার মার্কারি এত চাপে 9.41 গ্রাম HCl থেকে নিম্নে নিম্নে বিক্রিয়া বিক্রিয়া মতে বিক্রিয়া মতে কত লিটার কত লিটার Cl2 গ্যাস পাওয়া যাবে, পাওয়া যাবে। ঠিক আছে? তাহলে বিক্রিয়াটা দেখো, বিক্রিয়াটা তোমাকে দিয়ে দিচ্ছে, 2 K Mn O4 প্লাস 16 HCl ইকুয়াল টু 8H2O। বিক্রিয়াটা এমনি দেওয়া ছিল, ঠিক আছে, জাস্ট তোমাকে হচ্ছে কত লিটার Cl2 গ্যাস সেটা বের করতে বলছে। MnCl2 আর হচ্ছে 5 ক্লোরিন, 5 ক্লোরিন। এই বিক্রিয়াটা এইভাবেই দেওয়া ছিল। তাহলে এখন এটার আমরা সলিউশন করি। সলিউশন করবো হচ্ছে স্টয়কিওমেট্রি, স্টয়কিওমেট্রি। তাহলে স্টয়কিওমেট্রি করতে গেলে দেখো আমার কি চাইছে, আমার দেওয়া ছিল হচ্ছে এইচসিএল, এইচসিএল হচ্ছে এত তাপমাত্রায় এত চাপে এত গ্রাম আছে। তাহলে নিশ্চয়ই আমার এইচসিএল এর মোল সংখ্যা লাগবে। মোল অফ এইচসিএল সমান সমান হচ্ছে ক্লোরিনের সাথে সম্পর্ক আনতে হবে, ক্লোরিনের সাথে, তাহলে NaCl2। এখন দেখো এই দুইটাকে আমরা সমতুল্য করব, তাই না? তাহলে এর এইচসিএল এর মোল সংখ্যা হচ্ছে 16, তাই আমি 16 দিয়ে ভাগ করে দিব। আর Cl2 ক্লোরিন কয় মোল হচ্ছে, ক্লোরিন হচ্ছে 5 মোল তৈরি হচ্ছে, 5 দিয়ে ভাগ করে দিব। তাহলে দুইটা সমতুল্য হবে। তাহলে দেখো এখানে এইচসিএল এর ক্ষেত্রে আমার কি কি দেওয়া ছিল, আমার দেওয়া ছিল হচ্ছে W(HCl) দেওয়া ছিল 16 × M(HCl). তারপরে ক্লোরিনের ক্ষেত্রে আমাকে
আমাকে হচ্ছে আয়তন আনতে হবে, তার মানে ভি অফ Cl2। তা আমরা জানি পিভি সমান সমান কি, এন আর টি। দেখো তো এই এনটা যদি Cl2 এর জন্য হয়, তাহলে এন অফ Cl2 সমান সমান লেখা যায় পিভি বাই আর টি। তাহলে এটাই আমরা লিখবো। তাহলে পি চাপ কত, আর আর টি, ওকে, ইন্টু 5। তাহলে দেখো এটার অ্যান্সার হয় ডাব্লিউ অফ এইচ সি এল দেওয়া আছে 9.41, 9.41 ইন্টু 60 প্লাস হচ্ছে 36.5, এটা তো আমরা এমনি জানি। তারপরে দেখো চাপের মান কত, চাপের মান দেওয়া আছে 787 এত মিলিমিটার মার্কারি। তাহলে এটাকে আমি 760 দিয়ে ভাগ করব, ভাগ করে হচ্ছে 180 এ নিয়ে যাব। তারপর আয়তন তো আমার নিজে বাইর করতে হবে। তারপরে আর দেখো এখানে আমার আয়তন আনতে হবে লিটারে, তাই না, লিটারে। আর আমি চাপটাকেও নিয়ে গেছি অ্যাটমসফিয়ারে। তাহলে লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান আমরা জানি 0.0821, 0.0821। আর তোমার ইয়াতে জুল কেলভিনে হচ্ছে তোমার 8.314। তারপরে দেখো 313 × 5, তাপমাত্রা আমার দেওয়া আছে এই যে 40, 40-এর সাথে হচ্ছে 273 যোগ করে দিছি। তাহলে ভি অফ Cl2 তুমি সবকিছু এই পাশে নিয়ে যাও, নিয়ে যে ক্যালকুলেশন করো। আচ্ছা এই যে ক্যালকুলেশন করলে আমার অ্যান্সার আসবে হচ্ছে 1.9927 লিটার, অথবা এটাকে 2 লিটার লেখা যায়। ঠিক আছে, তাহলে আশা করি এমনি করে করলে দেখো অনেক কম জায়গায় ম্যাথটা হয়ে যাবে, অনেক কম জায়গায় ম্যাথটা হয়ে যাবে। এছাড়া কিন্তু এটা জায়গা বেশি লাগবে, অ্যাডমিশনে কিন্তু বেশি জায়গা দেওয়া হয় না। তাহলে আশা করি এই নিয়মটা বুঝছো। এটা হচ্ছে স্টয়কিওমেট্রি, ঠিক আছে। এই নিয়মটা কিন্তু তুমি ওই যে কথায় লিখে করতে পারতা, যে ফসফরাস P4 বিক্রিয়া করে, আহ, বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় P2O5 2 মোল, তারপরে এক এক কত এততে কত, এমনিও করা যায়, সমস্যা নাই। কিন্তু তুমি হচ্ছে এই নিয়মে করলে জায়গা একটু কম লাগবে, জায়গা সেভ হবে, আর সহজে সলভ করা যাবে, কারণ অ্যাডমিশনে হচ্ছে জায়গা কম দেয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে দ্বিতীয় নিয়ম করা যায়। দেখো এখন এটা হচ্ছে স্পেশাল ফরম্যাট, স্পেশাল ফর মেডিকেল অ্যাডমিশন টেস্ট। এইখানে দেখো ম্যাথটাকে আমি লিখি, ঠিক আছে। এটা হচ্ছে অনেকবার আসে এবং খুবই ইম্পর্টেন্ট, ভার্সিটিতেও আসে, শুধু ম্যাথ না, ভার্সিটিতেও। দেখো এইখানে বলবে তোমাকে যে একজন রোগীর, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই 100 স্টার, এতগুলা স্টার দেওয়া যায় না, ঠিক আছে। তারপরও দিলাম, তুমি হাজারি স্যার বই খুলে দেখবা যে এই ম্যাথটা অনেকবার দেওয়া আছে, ঠিক আছে। এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে একজন রোগীর রক্তে ঘনমাত্রা গ্লুকোজের ঘনমাত্রা 15 মিলি মোল পার লিটার, মিলিমোল পার লিটার, ঠিক আছে। খেয়াল করো দেখো এটা হচ্ছে মিলিমোল পার লিটার। এর ঘনমাত্রা তুমি মিলিগ্রাম পার ডেসিলিটারে কত হবে, ডেসিলিটারে কত হবে। তা দেখো এই ম্যাথটা আমি এখন সলভ করি। আমার দেওয়া আছে হচ্ছে মিলিমোল পার লিটারে, আমার কাছে চাইছে হচ্ছে কত, মিলিগ্রাম পার ডেসিলিটারে। তাহলে এখন দেখো আমরা জানি গ্লুকোজের আণবিক ভর কত, 180, 180। তাহলে এটা তুমি সবসময় মনে রাখবা যে যত এমসিকিউ আসুক, হয়তো সেটা মিলিমোল পার লিটারে দেওয়া থাকবে, সেটা গ্লুকোজ হোক, ঠিক আছে, বা অন্য কোনো হোক, অন্য যাই থাকুক, ঠিক আছে। গ্লুকোজ হইতে পারে, বলতে পারে তোমার হচ্ছে ইউরিন বা হচ্ছে ইউরিয়া, ঠিক আছে, ইউরিয়াও থাকতে পারে।
ইউরিয়াও থাকতে পারে, কিন্তু ইউরিয়া দিয়ে কখনো আসে নাই, তোমাদের বইয়ে নাই, তাই কখনো আসে নাই। তাহলে দেখো আমি এটা তোমাকে দেখাই দিই নিয়মটা। তাহলে দেখো, এর আণবিক ভর যত, তাকে আমরা 10 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 10 দিয়ে ভাগ করব। তাহলে এই যে 10 দিয়ে ভাগ করার পরে তুমি যে মানটা পাবা, এই মানটা হবে মিলি মোল পার লিটার থেকে, মিলি মোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটার। এদের মাঝখানকার কনভার্সন ফ্যাক্টর, কনভার্সন ফ্যাক্টর, এই মাঝখানকার কনভার্সন ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে দেখো এখানে, তাহলে ভাই M/10, আচ্ছা ঠিক আছে, তাহলে M/10 দিয়ে মানে 18, গ্লুকোজের ক্ষেত্রে কত? 18। গ্লুকোজের হচ্ছে 180 ভর। তাহলে একে 10 দিয়ে ভাগ করলে হবে তোমার, তাহলে এই যে 18 দিয়ে ভাই আমরা ভাগ করব নাকি গুণ করব? দেখো, মিলি মোল পার লিটার তুমি সবসময় মনে রাখবা যে এটা 18 থেকে কম হবে। ঠিক আছে, এটা 18 থেকে কম হবে। যখন এই মানটা 18 থেকে কম হবে, তার মানে মনে রাখতে হবে সেটা তোমাকে M/10 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, M/10 দিয়ে গুণ করার পরে তুমি যে মানটা পাবা, যেমন 15, 15কে আমি এখন M/10 দিয়ে গুণ করব। কেন? কারণ M/10 এর মান হচ্ছে আমার 18। তাহলে দেখো এই মানটা হচ্ছে 18 থেকে কম। তাহলে মনে রাখবা 18 থেকে কম হইলে তাকে আমার গুণ করতে হবে। গুণ করলে কত হবে? 270 এত মিলিগ্রাম পার ডেসিলিটার। আচ্ছা, এই ম্যাথটা ইম্পর্টেন্ট। আরেকটা ম্যাথ দেখাই। দেখো, কখনো অন্য কিছু দিয়ে আসে না, যেমন আমি বললাম তোমার হচ্ছে ইউরিয়া। ঠিক আছে, ইউরিয়ার ক্ষেত্রেও সেম। তোমার হচ্ছে এটা ভর বের করে তুমি 10 দিয়ে ভাগ করবা। তাহলে 10 দিয়ে ভাগ করলেই পাওয়া যাবে তোমার মিলি মোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটারে নিয়ে যাওয়ার কনভার্সন ফ্যাক্টর, এটা দিয়ে ভাগ। আচ্ছা, তাহলে আরেকটা ম্যাথ যদি দেখি এই টাইপের, একজন একজন রোগীর, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। দেখো, তুমি দেখার সাথে সাথে অ্যান্সার দাগাই দিয়ে আসতে পারবা। আরেকবার একটু ভালো মতো খেয়াল করো। রক্তে গ্লুকোজের ঘনমাত্রা, ঘনমাত্রা হচ্ছে 270 মিলিগ্রাম পার ডেসিলিটার। এখন এর ঘনমাত্রা, ঘনমাত্রা মিলি মোল পার লিটারে কত? তাহলে এখন দেখো তো আমার মিলিমোল, মিলিমোল পার লিটার, ঠিক আছে, তারপরে মিলিগ্রাম পার ডেসিলিটার, এবং চাইছে হচ্ছে মিলিগ্রাম পার ডেসিলিটারে দেওয়া আছে। আচ্ছা, দেওয়া আছে, এটা হচ্ছে 270। এখন দেখো তো 270 মানটা, এটা নিশ্চয়ই তোমার হচ্ছে 18 থেকে বড়। 18, 18 বা হচ্ছে M/10, M/10 থেকে বড়। যদি M/10 বা এই কনভার্সন ফ্যাক্টর থেকে যদি এই মানটা বড় হয়, তাহলে অলওয়েজ সেই মানটাকে M/10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে M/10 দিয়ে ভাগ, M/10 দিয়ে ভাগ। তাহলে এইদিকে আসলে, উল্টা দিকে আসলে M/10 দিয়ে গুণ। তাহলে আমার দেওয়া আছে হচ্ছে তোমার 270 মিলিগ্রাম পার ডেসিলিটারে, বাই করতে বলছে মিলি মোল পার লিটার। তাহলে আমি সলিউশন করব। দেখো, 270 ভাগ করব হচ্ছে M/10 দিয়ে। তাহলে কত হবে? গ্লুকোজের ক্ষেত্রে M/10 এর মান হচ্ছে 18, তাহলে এটার মান হবে 15। 15 মিলি মোল, মিলিমোল, মিলিমোল পার লিটার। ঠিক আছে, মিলিমোল পার লিটার, মিলিমোল পার লিটার। তাহলে আশা করি এই জিনিসটা বুঝছো। তাহলে আমি আরেকবার সামারাইজ করি। দেখো, যদি এইখানে যেই মানটা দেওয়া থাকবে, ধরো গ্লুকোজের ঘনমাত্রা, তুমি একক দেখার দরকার নাই, দিছে 270। ঠিক আছে, 270 এত। এখন সেটা মিলিগ্রাম পার ডেসিলিটার নাকি সেটা তোমার মিলিমোল পার লিটার, সেটা তোমার দেখার দরকার নাই। তুমি দেখো এই মানটা 270, সেটা M/10 মানে কনভার্সন ফ্যাক্টর, এটার থেকে বড় কিনা। হ্যাঁ, কারণ গ্লুকোজের ক্ষেত্রে এটা মান হচ্ছে 18, তাহলে এটার থেকে বড়। 18 থেকে বড় হইলে তাহলে এই মানটাকে নিশ্চয়ই ভাগ করতে হবে। ঠিক আছে, ভাগ করতে হবে। আর দেখো, আগে যেটা দিছিলাম সেখানে হচ্ছে তোমার 15 ছিল, সেটা মিলি মোল পার লিটার। এখন একক দেখে কনফিউজ হওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, একক দেখে কনফিউজ হওয়ার কোনো দরকার নাই। দেখো মান দেওয়া আছে 15, নিশ্চয়ই সেটা
m/10 মানে 18 এর অপেক্ষা হচ্ছে ছোট, তাহলে অবশ্যই এই 15কে আমি হচ্ছে এখন 18 বা m/10 দিয়ে গুণ করে দিব। তাহলে আশা করি এই ম্যাথ গুলো এখন আসলে পারবা। ঠিক আছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট মেডিকেল অ্যাডমিশনের জন্য, এই যে সব ছোট ছোট ম্যাথ, ঠিক আছে, যেগুলো দেখে অ্যান্সার করা যায়, এগুলো খুব ইম্পর্টেন্ট, এমনকি ভার্সিটির জন্য এই ম্যাথটা খুব খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এই গেল আমাদের হচ্ছে সেকেন্ড টাইপ। তাহলে আশা করি এই ধরনের ম্যাথ আসলে তুমি পারবা। ঠিক আছে। এই আসো নাকি? ও আচ্ছা, ঠিক আছে। তবে সার শব্দ খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, এমনকি বোর্ড প্রশ্নেও আসে। তুল্য সংখ্যা, এখন এই তুল্য সংখ্যা হচ্ছে যারা ওই অম্লত্ব ক্ষারত্ব জিনিসগুলো পারো, হ্যাঁ, তাদের জন্য কিন্তু এটা খুবই সহজ। এখন তুল্য তুল্য সংখ্যা জিনিসটা কি? কোনো বিক্রিয়ায় যত সংখ্যক, একটা বিক্রিয়া দেওয়া থাকবে, ওই বিক্রিয়ায়, ঠিক আছে, যত সংখ্যক ইলেকট্রনের ইলেকট্রনের তোমার পরিবর্তন ঘটবে বা আদান প্রদান ঘটবে। ঠিক আছে, আদান প্রদান ঘটবে, এটা হচ্ছে কি আমার তুল্য সংখ্যা। তাহলে তুল্য সংখ্যা দেখো, এসিডেরটা আমি দেখি, এটা হচ্ছে এসিডের তুল্য সংখ্যা। তাহলে এসিড দেখো, এসিড হচ্ছে H+ হবে আর Cl-, নিশ্চয়ই এখানে একটা ইলেকট্রন হচ্ছে ত্যাগ করছে, আর হচ্ছে হাইড্রোজেন একটাই নেগেটিভ চার্জ দিয়ে দিছে। তাহলে এর ক্ষেত্রে তুল্য সংখ্যা বা সমান সমান হচ্ছে 1। আবার দেখো H2SO4, 2H+, আবার SO4 2-, দেখো এখানে হাইড্রোজেন হচ্ছে দুইটা হাইড্রোজেন দুইটা ইলেকট্রন দিয়ে দিছে, তাহলে এর ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে 2। তারপরে যদি আমরা এটা দেখি, একটা ক্ষার এখন দেখলাম, ক্ষারের ক্ষেত্রে কি হবে? আচ্ছা, ক্ষার একটু নিচে লিখি, AlOH3। তাহলে যে ক্ষারের তুল্য সংখ্যাটা Al3+OH-3, OH-, তাহলে এখানে দেখো সোডিয়াম হচ্ছে, সরি, অ্যালুমিনিয়াম হচ্ছে তোমার তিনটা ইলেকট্রন দিয়ে দিছে, তাহলে তিনটা ইলেকট্রন দিয়ে দিলে এর তুল্য সংখ্যা হচ্ছে 3। তাহলে এই জিনিসটা মনে রাখতে পারো এমনি, HCl, তার মানে এসিড, সেটা যত ক্ষারকীয় এসিড হবে তার তুল্য সংখ্যা তত হবে। যেমন HCl হচ্ছে এক ক্ষারকীয় অম্ল, তাহলে তার তুল্য সংখ্যা হবে 1। আবার H2SO4 হচ্ছে দ্বিক্ষারকীয় অম্ল, তাহলে এর তুল্য সংখ্যা হবে কি? 2। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখতে পারি যে এসিডের ক্ষেত্রে এসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা তুল্য সংখ্যা ক্ষারকত্ব ক্ষারকত্বে সমান, বা সেটা যত ক্ষারকীয় অম্ল সেই সংখ্যাটার সমান হবে। তাহলে আশা করি এই জিনিসটা বুঝছো। তোমাদেরকে বারবার মনে হয় আমি তিনটা এসিডের কথা বলি, তাই না? তিনটা এসিড হচ্ছে H3PO4, তারপরে কতবার যে বলছি এটা হিসাব নাই, H3PO3, তারপরে H3PO2, H3PO2। দেখো এইখানে তুল্য সংখ্যা একটা শর্টকাট দেখেছিলাম, শর্টকাটটা কি? অক্সিজেন যত আছে, অক্সিজেন সংখ্যা হচ্ছে এখানে 2, তাহলে অক্সিজেন সংখ্যা থেকে 1 করলে তুল্য সংখ্যা পাওয়া যায়। অক্সিজেন সংখ্যা হচ্ছে 3, তাহলে 1 করলে হচ্ছে তুল্য সংখ্যা পাওয়া যায়, 1 - 4, 1 করলে তুল্য সংখ্যা পাওয়া যায়। তাহলে এসিডের ক্ষেত্রে আমরা জানি কি, তার ক্ষারকত্বের মানের সমান হচ্ছে তার কি তুল্য সংখ্যা। তাহলে এখানে ক্ষারকত্বের মানটা কত হবে? তাহলে এই এমসিকিউটা ঘুরে আসতে পারে যে যদি আমাকে জিজ্ঞাসা করে H3PO4 এর তুল্য সংখ্যার মান কত, তাহলে অ্যান্সার হবে 3। আর যদি আমাকে জিজ্ঞাসা করে H3PO4 এই অ্যাসিডের হচ্ছে তোমার ক্ষারকত্বের মান কত, তাও কি হবে? 3। তাহলে ভাইয়া
এটা কি সমস্যা? কারণ এইখানে দেখো H3, 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 তাহলে হাইড্রোজেন তো সব জায়গায় তিনটা আছে, তাহলে তো আমার সবগুলারই হচ্ছে তুল্য সংখ্যা 3 হওয়ার কথা। কিন্তু দেখো এটা কাঠামোটা যদি আমরা খেয়াল করি তাহলে জানবো যে এটা কেন তুল্য সংখ্যা এমন হইলো। ঠিক আছে, দেখো অক্সিজেন আছে হচ্ছে 4টা, তাহলে এই যে 4টা দিছি, একটার সাথে হচ্ছে সন্নিবেশ করছে, আবার 3টা অক্সিজেনের সাথে 3টা হাইড্রোজেন লেগে আছে। ঠিক আছে, হাইড্রোজেন কিন্তু একটা ওই যে সবজি আলুর মতো, তাকে রাখলেও হয় না রাখলেও হয়। তাহলে এই এসিডটা যখন ধর্ম দেখাবে, নিশ্চয়ই এই এসি H+ গুলো H+ বের করে দিবে। এখানে আবার অক্সিজেন দিবে টান, কারণ অক্সিজেন হচ্ছে কি অধিক তড়িৎ ঋণাত্মক, তাহলে অক্সিজেন দিবে হচ্ছে বন্ধনে ইলেকট্রনকে টান দিবে, তাহলে এই সব জায়গা থেকে H+ বের হয়ে যাবে। দেখো 3টা বের হইলো, তাই এর তুল্য সংখ্যা বা ক্ষারকত্ব হচ্ছে 3। এরপরে যদি এটা দেখি, দেখো OH, তারপরে OH, একটা হাইড্রোজেন, তারপরে এই যে অক্সিজেন। দেখো এইখানে এই অক্সিজেনটা টান দিবে, এই অক্সিজেনটা টান দিবে, এই অক্সিজেনটা কিন্তু টান দিবে, ঠিক আছে, কারণ অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে হাইড্রোজেন অপেক্ষা অনেক বেশি, যার কারণে ও একে টান দিয়ে H+ রূপে নির্গত করতে পারবে, H+ রূপে নির্গত করতে পারবে। কিন্তু হাইড্রোজেন এবং পটাশিয়াম দেখা যায় এদের দ্বৈতাত্মকতার মান প্রায় সমান, তড়িৎ ঋণাত্মকতার মান প্রায় সমান, যার কারণে এই বন্ধনটা আর কেউ টানে না, যেখানে এই হাইড্রোজেনটা আর বের হয় না। ঠিক আছে, এই হাইড্রোজেনটা বের হয় না, তাহলে এখান থেকে হাইড্রোজেন বের হয় হচ্ছে 2টা, যার কারণে তুল্য সংখ্যা হচ্ছে 2, বা এর ক্ষারকত্ব হচ্ছে আমার 2। ঠিক একইভাবে তুমি এটা আঁকলে দেখবা এখানে সন্নিবেশ একটা হয়, তারপর একটা হাইড্রোজেন থাকে, তারপরে এদিকে একটা হাইড্রোজেন, কিন্তু অক্সিজেন দেখো 2টা না, এই যে বাকি থাকে একটা, তাহলে এই অক্সিজেনটা টান টান দিবে, দিয়ে ওকে H+ রূপে নির্গত করবে, কিন্তু বাকি হাইড্রোজেন গুলা বের হবে না, কেন? এদের তৈতিয়াত্মকতার মান প্রায় সমান এই জন্য। কিন্তু তোমার এইখানে অক্সিজেনটা কিন্তু টান দেয়, তার মানে একটা হাইড্রোজেন বের হবে, একটা হাইড্রোজেন, একটা H+ বের হয়, এর তুল্য সংখ্যা হচ্ছে 1। তাহলে এসিডের জিনিসগুলো আমরা দেখলাম। আচ্ছা, তারপরে ক্ষারকের তুল্য সংখ্যা। ক্ষারক, ক্ষারক একটা দেখো, ক্ষারকের তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা কিন্তু বারবার বলতেছি, এটা বোর্ড প্রশ্নেও আসে। ঠিক আছে, যাদের OH থাকে, এক ধরনের ক্ষার যাদের হচ্ছে OH থাকে, যেমন এক্সাম্পল হচ্ছে NaOH, তারপরে NH4OH। ঠিক আছে, আবার আরেকটা হচ্ছে যাদের OH থাকে না, যেমন এক্সাম্পল NH3, অ্যামোনিয়া কি একটা ক্ষার, তাহলে অ্যামোনিয়া একটা ক্ষার। কোন একটা ক্ষারকে যতটি প্রতিস্থাপনীয় OH থাকবে, তার মানে যতগুলো দেখো, যতগুলো প্রতিস্থাপনীয় OH থাকবে থাকবে তাহলে ওইটা হবে সেই ক্ষারকের তুল্য সংখ্যা। আবার আমরা আগের মতো করে বলতে পারি, যেমন এসিডের ক্ষেত্রে বলছিলাম দ্বিক্ষারকীয়, যেটা হচ্ছে দ্বিক্ষারকীয় এসিড, সেটা কিন্তু আমার তার তুল্য সংখ্যা হয় 2, তাহলে এইটার অম্লত্বের সমান হবে অম্লত্ব, তাহলে ওই ক্ষারকের অম্লত্ব বা তুল্য সংখ্যা। তাহলে দেখো শব্দটা খেয়াল করো, যতগুলা প্রতিস্থাপনীয় এইচ, ঠিক আছে, প্রতিস্থাপনীয়, যেমন আমরা এসিডের ক্ষেত্রে দেখছিলাম, খেয়াল করে দেখো এখানে, হ্যাঁ,
হাইড্রোজেন তিনটায় কিন্তু প্রতিস্থাপন করা যায়, এখানে একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করা যায় না কেন? তোমার ফসফরাস আর হচ্ছে হাইড্রোজেন এদের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে প্রায় সমান, যার কারণে এইখানে এদের হচ্ছে প্রতিস্থাপন করা যায় না। তাহলে প্রতিস্থাপনীয় হইতে হবে, খালি ওএইচ থাকলে হবে না, প্রতিস্থাপনীয় ওএইচ। দেখো, NaOH এখানে প্রতিস্থাপনীয় ওএইচ হচ্ছে একটা, আবার NH4OH এখানে প্রতিস্থাপনীয় ওএইচ হচ্ছে একটা। তাহলে এই ক্ষারকের তুল্য সংখ্যা হচ্ছে এক, এই ক্ষারকের অম্লত্ব হচ্ছে এক। ঠিক আছে? তারপরে যাদের OH আছে, তাহলে ওই যোগে যতগুলো ওএইচ থাকবে সেটা হচ্ছে কি তার তুল্য সংখ্যা। আমরা একটা নিয়ম পেয়ে গেলাম। এখন আরেকটা নিয়ম, একটু ঝামেলা আছে। যাদের ওএইচ থাকে না, এই 2 নাম্বারের জন্য যাদের ওএইচ থাকে না, তারা যতটি H+ গ্রহণ করতে পারে, ঠিক আছে, যতটা H+ গ্রহণ করতে পারে। কারণ আমরা তো এটা জানি যে হাইড্রোজেন গ্রহণ করা, H+ প্রোটন গ্রহণ করা যা কথা, OH- ত্যাগ করা সে একই কথা। ঠিক আছে? এই জন্য হচ্ছে দুইটা যেহেতু সেম, এবার ওইখানে তো আর ও NH3, তার তো আর OH নাই, তাহলে সে কি করবে? সে তো OH আর দিতে পারবে না, তাহলে প্রোটন বা H+ গ্রহণ করতে পারবে। যতগুলা গ্রহণ করতে পারে তাই হচ্ছে কি, তাই হচ্ছে তার পূর্ণ সংখ্যা বা অম্লত্ব, ক্ষারকের অম্লত্ব। তাহলে দেখো, NH3 এটা হচ্ছে একটা প্রোটন গ্রহণ করতে পারে, প্রোটন গ্রহণ করে অ্যামোনিয়াম তৈরি করে, অ্যামোনিয়াম। তাহলে NH3 ক্ষেত্রে আমি তুল্য সংখ্যা পাবো হচ্ছে এক, NH3 ক্ষেত্রে আমি তুল্য সংখ্যা পাবো হচ্ছে এক। তাহলে এটা ছিল হচ্ছে ক্ষারকের তুল্য সংখ্যা। তো দেখো, ক্ষারকের তুল্য সংখ্যা কিন্তু খুব সহজ, যাদের ক্ষেত্রে OH আছে তাদের যতগুলা প্রতিস্থাপনীয় OH থাকবে সেটাই হচ্ছে কি তার তুল্য সংখ্যা। বা সহজ কথায় মনে রাখবা, যাদের ক্ষেত্রে OH থাকে, হ্যাঁ, তোমাদের লেভেলের সবাই কিন্তু সমান সংখ্যক তুল্য সংখ্যা হয় বা সমান সংখ্যক অম্লত্ব হয়। মানে যতগুলো OH থাকবে ঠিক ততগুলো OH দিয়ে দেয়, যেমন AlOH3। হ্যাঁ, এখানে কিন্তু এমন হবে না যে একটা রেখে দুইটা দিবে, এই তিনটা OH মাইনাসই দিয়ে দিবে, যার কারণে এর হচ্ছে তোমার তুল্য সংখ্যা বা অম্লত্ব হবে হচ্ছে 3। ঠিক আছে? তাহলে আশা করি এই যে ক্ষারকের অম্লত্ব এটা বের করতে পারবা। এর আগে হচ্ছে আমরা দেখলাম কি যে অম্লের ক্ষারকত্ব বা তুল্য সংখ্যা সেটা দেখছি। এখন দেখবো হচ্ছে লবণের ক্ষারকত্ব। লবণের ক্ষারকত্ব না, লবণের তুল্য সংখ্যা। লবণের তুল্য সংখ্যা খুবই ইম্পর্টেন্ট। এখন যেহেতু আমি কিছুক্ষণ আগে মানে বললাম যে তোমাদের লবণের ক্ষারকত্ব, অনেকের এখন প্রশ্ন থাকতে পারে, ভাইয়া তাহলে কি লবণের ক্ষারকত্ব থাকা সম্ভব বা লবণের অম্লত্ব থাকা সম্ভব? শোনো, লবণটা যদি অম্লীয় হয়, তাই না, তাহলে সে অম্লের মতো আচরণ করবে। তাহলে অম্লের মতো আচরণ করলে তার কি আমরা ক্ষারকত্ব পাবো। তারপরে সে যদি ক্ষারীয় হয় তাহলে সে ক্ষারকের মতো আচরণ করবে, ক্ষারকের মতো আচরণ করলে তার হচ্ছে আমরা অম্লত্ব পাবো। তাহলে এই যে অম্লত্ব ক্ষারত্ব, এটাই কি, এটাই হচ্ছে আলটিমেটলি আমার তুল্য সংখ্যা। এখন লবণেরও তুল্য সংখ্যা এত সহজে আসে না, কারণ প্রত্যেকটা লবণ তো আর তোমার অম্লীয় ক্ষারীয় হবে না, তাই না? এখন লবণ আছে নিরপেক্ষ, যেমন হচ্ছে NaCl, এটা হচ্ছে কি একটা নিরপেক্ষ লবণ। তাহলে দেখি আমরা লবণের তুল্য সংখ্যা কেমনে বের করা যায়। তাহলে লবণের তুল্য সংখ্যা ই সমান সমান লেখা যায় ওই ধাতু ধাতুর সংখ্যা ধাতুর সংখ্যা গুণন ধাতুর চার্জ, ধাতুর সংখ্যা গুণন ধাতুর চার্জ। তাহলে দেখো, NaCl এই যে লবণটা, তাহলে আমরা জানি এটা হচ্ছে কি একটা তীব্র ক্ষার, NaOH তীব্র অ্যাসিড। তীব্র ক্ষারের ফলে যেই আমরা লবণটা পাইলাম, তাহলে নিশ্চিত সেটা কি আমার নিরপেক্ষ হবে। তাহলে এই যে নিরপেক্ষ জিনিস, তাহলে এদের কিন্তু তুল্য সংখ্যাটা বের করা একটু ঝামেলা। যার কারণে দেখো, তাহলে সূত্রটা আমরা দেখাই। এখানে এটা হচ্ছে কি ধাতু ধাতু
তাহলে ধাতু আছে কয়টা? সোডিয়াম আছে হচ্ছে একটা। সোডিয়াম আছে একটা। আর ধাতুর চার্জ কত? প্লাস ওয়ান। ওয়ান। তাহলে এখানে এই লবণের তুল্য সংখ্যা হচ্ছে ওয়ান। তাহলে যদি আমরা MgCl2 এইটা বের করতে চাই, দেখো তো, ম্যাগনেসিয়াম, এখানে ধাতু আছে কয়টা? ধাতু আছে হচ্ছে আমার একটা। ধাতুর চার্জ হচ্ছে +2, তাহলে 2 দিয়ে গুণ হবে। চার্জের সংখ্যাকে, এটা হচ্ছে চার্জের সংখ্যা, তাহলে চার্জের সঙ্গে 2 দিয়ে গুণ করলে আমি পাবো হচ্ছে কি, 2। তাহলে এই যে লবণের তুল্য সংখ্যা আমরা বের করে ফেললাম। ঠিক আছে। আচ্ছা, তারপরে ধাতু, মানে এমন যে কোনো লবণ দিয়ে দিলে তুমি এই সূত্রটা বসাই দিলে মিলবে। ঠিক আছে। সেখানে ধাতু কয়টা আর ধাতুর চার্জ, ঠিক আছে, ধাতু কয়টা, ধাতুর চার্জ, এই দুটাকে দিয়ে গুণ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে ওই লবণের তুল্য সংখ্যা। তাহলে আশা করি এরপরে যে কোনো লবণের তুল্য সংখ্যা দিলে পারবা। এর আগে কিন্তু আমরা ক্ষার, তারপরে অম্ল, এদের তুল্য সংখ্যা দেখছি। তাহলে এখন নেক্সট হচ্ছে ধাতু এবং অধাতু, এদের তুল্য সংখ্যা আমরা দেখব। দেখো, ধাতু, দেখো, ধাতু বা একটা অধাতু দেওয়া আছে, সেটা তুল্য সংখ্যা আমরা কেমনে বের করব? তাহলে এটা কিন্তু খুবই সহজ। আমরা যেমন লবণের ক্ষেত্রে দেখছিলাম, লবণেরটা হচ্ছে কি, ওইখানে ধাতুর সংখ্যা গুণন হচ্ছে ধাতুর চার্জ। কিন্তু এইখানে ধাতু বা অধাতুর ক্ষেত্রে এত ঝামেলা নাই। তার যোজনীর সমান হচ্ছে, যোজনীর সমান হচ্ছে, যোজনী বা যোজ্যতা, যোজ্যতার সমান হচ্ছে তার তুল্য সংখ্যা হবে। যেমন ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি এর যোজ্যতা কত, বা যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা কত, তুমি বলবা হচ্ছে 2, এটাই কি তার যোজ্যতা। ধাতু ক্ষেত্রে হচ্ছে তাহলে এর তোমার তুল্য সংখ্যা হচ্ছে 2। যেমন জিঙ্কের ক্ষেত্রে তোমাকে জিজ্ঞাসা করলে তুমি বলবা এর যোজ্যতা হচ্ছে 2, তাহলে এর তুল্য সংখ্যা হচ্ছে 2। তারপরে যে কপার, কপারের ক্ষেত্রে কি সেম, এর যোজ্যতা হচ্ছে 2। তারপরে সোডিয়াম, সোডিয়ামের ক্ষেত্রে 1। ঠিক আছে। কপারের কিন্তু আবার একও হইতে পারে। ঠিক আছে। সেটা কিন্তু যৌগের উপর নির্ভর করে। ধরো যৌগটা যদি CuCl হয়, তখন কিন্তু তোমার এই যোজ্যতা হচ্ছে, বা সরি, তুল্য সংখ্যা হচ্ছে 1। ঠিক আছে। তাহলে আশা করি এই জিনিসগুলো বুঝছো যে আমরা ধাতু বা অধাতুর ক্ষেত্রে যোজ্যতা কেমনে নির্ণয় করব। আচ্ছা, তাহলে এই যে আমাদের তুল্য সংখ্যার টপিক গুলা হয়ে গেল। তাই তুল্য সংখ্যা থেকে যে কোনো MCQ খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। তুল্য সংখ্যা থেকে MCQ আসবেই। এই তুল্য সংখ্যা থেকে আসবেই। এটা একেবারে 100 স্টার। 100 স্টার। তোমার ওই যে ধাতু, ধাতু, অধাতু, তারপরে কি, অম্ল ক্ষার, অম্ল ক্ষার, এইগুলা কিন্তু সহজ। কিন্তু ঝামেলা হচ্ছে লবণের তুল্য সংখ্যা। লবণের তুল্য সংখ্যা, এইটা একটুখানি কষ্ট করে মনে রাখবা। ধাতুর চার্জ গুণ হচ্ছে কি, ধাতুর সংখ্যা। তাহলে এই যে এই তিনটা তুল্য সংখ্যার টপিক কিন্তু আমাদের শেষ। তুল্য সংখ্যা টপিকটা, নেক্সট টপিকে দেখা যাবে অন্য কোনো ইম্পর্টেন্ট MCকিউ আসবে। ঠিক আছে। আসো নাকি? টপিক দেখাবো। দেখো, এখন যে টপিকটা আমরা দেখব সেটা কিন্তু যেমন MCকিউ এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, MCকিউ তেও যেমন লাগবে, 100 স্টার দিয়ে দেই, প্লাস তোমার সিকিউ সলভ করার জন্য কিন্তু লাগে। ঠিক আছে। আমরা কিন্তু একটা জিনিস দেখছিলাম, যে ধরো আমি তোমাকে দিছি 10 ml, তারপর হচ্ছে 1 মোলার H2SO4। তাহলে তোমার হচ্ছে একটা দ্রবণের মধ্যে ধরো দেওয়া আছে, এখানে দেওয়া আছে
H2SO4, তারপর HCl। তাহলে এই যখন এটা তুমি বিক্রিয়া করাবা, NaOH দিবা, দেখো সবগুলা তুল্য সংখ্যা হচ্ছে এক। তাহলে তুল্য সংখ্যা আমাদের কিন্তু শেষ। তাহলে এখন আমাদের এই জিনিসগুলো বুঝতে খুবই সুবিধা হবে। তাহলে এইখানে যখন তুমি দেখো এইটা হচ্ছে আমার দ্বিক্ষারকীয় অম্ল, তাহলে এইটাকে যখন আমরা এক ক্ষারকীয় অম্লতে নিয়ে যাই, দেখো তো HCl, তখন কি হয়? হয়তোবা আমি এটাকে এমনি লিখতে পারি 2 মোলার 10 ml, অথবা এটাকে আমি এমনি লিখতে পারি, সরি, 2 মোলার 5 ml, 5 না, ঠিক আছে, 10 10 ml, অথবা লিখতে পারি 20 ml 1 মোলার। এই জিনিসটা কিন্তু সেম, এই দুইটাতেই কিন্তু মোল সংখ্যা সমান থাকতেছে। ঠিক আছে, এটারও কিন্তু মোল সংখ্যা সমান হচ্ছে। কার মোল সংখ্যা? এটা দেখো, এ ছিল কিন্তু এক ক্ষারকীয় মানে হাইড্রোজেন, একটা বিক্রিয়ায় অংশ নিবে কে? এসিড মানে বিক্রিয়ায় অংশ নিবে হাইড্রোজেন। দেখো, তিন জায়গায় কিন্তু হাইড্রোজেনের মোল সংখ্যা সমান। আচ্ছা, তাহলে এই যে এই জিনিসটা গেল। দেখো আমরা কয়েকটা নিয়ম দেখি, MCQ এবং সিকিউ এ আসার মতো কয়েকটা নিয়ম একটু আমরা দেখি। যেমন কেস 1, এখানে তিনটা পাত্রেই সেম জিনিস দেওয়া থাকবে। হ্যাঁ, একেবারে সহজ, সেম জিনিস দেওয়া থাকবে। ধর এটা একটা পাত্র, এটা আরেকটা পাত্র, এইটা আরেকটা পাত্র। ঠিক আছে, এইখানে এই তিনটাকে যোগ করে তুমি একটা ভি টোটাল পাবা। তাহলে এটা হচ্ছে V1, V2, V3। তারপরে N1 থাকবে এখানে, S1 থাকবে, N2 থাকবে, S2 থাকবে। তারপরে N3, S3 থাকবে। এখানে H2SO4 একই। ঠিক আছে, একই, প্রত্যেকটাই হচ্ছে দ্বিক্ষারকীয় অম্ল। এস টোটাল, এন টোটাল। এইটার জন্য আমরা কি করব? এটার জন্য খুবই সহজ। যা, এন টোটাল সমান সমান কি? N1 প্লাস N2 প্লাস N3। এখন জাস্ট এসবের মানগুলো বসায় দাও। এস টোটাল ইন্টু ভি টোটাল সমান সমান হচ্ছে S1 V1 প্লাস S2 V2 প্লাস S3 V3। ঠিক আছে, এবার আসো কেস 2। ধরো কেস 2 তে তিনটা পাত্রের মধ্যে, তিনটা পাত্রেই ভিন্ন যৌগ, কিন্তু তিনটি অ্যাসিড বা ক্ষার, তিনটাই হচ্ছে অ্যাসিড বা ক্ষার। তাহলে কি হবে? এখন সামনে গিয়ে কিন্তু আমরা একটা শর্টকাট পাবো, সেখানে হচ্ছে দেখবো ধাতু ধাতু যোগ করলে বা অন্য কিছু ধাতুর সাথে অ্যাসিড, ধাতুর সাথে ক্ষার, সেখানে তারা কেমনে বিক্রিয়া দেয়। ঠিক আছে, এটা হচ্ছে একেবারে নর্মাল। ঠিক আছে, একেবারে নর্মাল এই জিনিসটা। দেখো S1 N1, এখানে কি আছে? H2SO4 আছে। তারপরে দেখো V2, তাহলে কি হবে? N2 এখানে আছে HNO3, এই দেখো এক ক্ষারকীয় অম্ল। এখানে আছে তোমার V3 N3, আর S3 HCl আছে। এখন এইগুলাকে যোগ করে তুমি হচ্ছে একটা ভি টোটাল পাচ্ছ। আবার এখানে একটা এন টোটালও আছে, এখানে এস টোটাল, সবই তো আছে, তাই না? তাহলে দেখো এটা একেবারে সহজ। দেখো, তিনটাই হচ্ছে তিনটাই হচ্ছে হয়তো এসিড হবে, না হয় ক্ষার হবে। দেখো, এটা একটা এসিড, এটা একটা এসিড, এটা একটা এসিড। ঠিক আছে, এ তিনটাই এসিড। তিনটা এসিড হইলে ঠিক একইভাবে যোগ হয়ে যায়। ঠিক আছে, যোগ হয়ে যায়। এখন তোমার যদি মোল সংখ্যা বের করতে ঝামেলা হয়, তাহলে তোমাকে এই যে আগে যে নিয়মটা দেখাইছি এই নিয়মটা ইউজ করতে পারো, বা এটাকে গুণ করে তার সাথে 2 দিয়ে গুণ করলেও হয়। ঠিক আছে, তুমি যেমনে তোমার কাছে সহজ লাগে সেভাবে করতে পারো।
তাহলে এই দেখো এস টোটাল ইন্টু কি ভি টোটাল সমান সমান S1 V1 প্লাস S2 V2 প্লাস S3 V3। ঠিক আছে, একেবারে সহজ জিনিস। তারপরে কেস থ্রিতে তোমার দেওয়া আছে, ধরো তিনটা পাত্রেই কি আমার ভিন্ন যৌগ থাকবে, তিনটা পাত্রেই ভিন্ন যৌগ, কিন্তু এসিড প্লাস ক্ষার এখন দুইজনেই থাকবে, এসিড প্লাস ক্ষার। ঠিক আছে, তাহলে আমি কেমনে করব? এই দেখো, S1 V1 N1 S2SO4। তারপরে দেখো এখানে একটা পাত্র, এখানে একটা পাত্র হবে। তারপরে কি, এটাকে যোগ করে, এটাকে হচ্ছে আমি যোগ করে আরেকটা, ঠিক আছে, এটা যোগ হবে মাঝখানে, যোগ, আশা করি এটা বুঝছো, যোগ হবে। তাহলে S3, S2, তাহলে এখানে হচ্ছে V2 হবে, N2 হবে, এটা V3 হবে, N3 হবে, এটা NaOH। দেখো একটা ক্ষার চলে আসছে, দেখো একটা ক্ষার চলে আসছে, এখনই একটু ঝামেলা হবে, তারপরও সহজ। দেখো, তাহলে এই জিনিসটা আমরা ধরলাম এসিডকে হচ্ছে প্লাস, যেহেতু এসিড অনেক বেশি, এসিডকে ধরলাম হচ্ছে প্লাস। ঠিক আছে, এসিডকে ধরলাম হচ্ছে প্লাস, বেসকে ধরলাম হচ্ছে মাইনাস। তাহলে এন টোটাল সমান সমান লেখা যায় N1, দেখো বেস যেহেতু N2 তে হচ্ছে বেস, তাহলে -N2 প্লাস হচ্ছে N3। ঠিক আছে, তাহলে এটা করলে আমরা কি পাবো? S1 V1 মাইনাস S2 V2 প্লাস কি S3 V3। ঠিক আছে, S3 V3। দেখো এই নিয়মে দুইটা ম্যাথ, ঠিক আছে, তাহলে আশা করি জিনিসটা সহজ হবে। হুম, তোর একটা ম্যাথ, একটা মিশ্রণ দিচ্ছে তোমাকে। ঠিক আছে, একটা মিশ্রণে হচ্ছে 100 ml 0.05 মোলার N2CO3 প্লাস 100 ml 0.1 নর্মাল H2SO4 প্লাস হচ্ছে 50 ml 0.1 নর্মাল NaOH প্লাস হচ্ছে 50 ml 0.2 নর্মাল HCl। ভাই নর্মাল মানে কি? দেখো, ঘনমাত্রা এই জিনিসগুলো হচ্ছে নর্মাল, নর্মাল এককে দেওয়া আছে। তাহলে ঘনমাত্রা হচ্ছে নর্মাল এককে দেওয়া আছে। তা আমরা জানি ভাই, ঘনমাত্রা তো একক মোলার হয়, কিন্তু এইখানে নর্মালে দেওয়া আছে। তাহলে এইটা একটু আমরা সলভ করে দেখি। ঠিক আছে, তো আমাদেরকে জানতে হবে নর্মাল থেকে মোলারে কেমনে নিয়ে যাব। এইটা জানলেই তো আমার শেষ। ঠিক আছে, এটা জানলে আমার শেষ। আচ্ছা, তাহলে দেখো তো এটা কি হবে, আমার এস টোটাল ইন্টু ভি টোটাল সমান সমান কি? আচ্ছা, এটা হচ্ছে কি আমার দ্বি অম্লীয় ক্ষার, দ্বি অম্লীয় ক্ষার। তাহলে দেখো S1 V1, তারপরে S2 V2 প্লাস, কেন এটা এসিড, তাহলে এসিডকে আমি প্লাস ধরবো। তারপরে দেখো এ হচ্ছে কি ক্ষার, তাহলে H3V3 প্লাস S4V4। দেখো, তাহলে এখানে নর্মালে দেওয়া আছে না, মনে রাখবা নর্মাল সমান সমান SE, এন সমান সমান হচ্ছে সি। তাহলে এস বা মোলার, মোলারে যদি আমি বাইর করতে চাই, তাহলে এন কে বা নর্মালকে আমার তুল্য সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। দেখছো, তাহলে তুল্য সংখ্যা আমার কোন জায়গায় কাজে লাগে? তার মানে অ্যাডমিশনে ম্যাথ করতে গেলে তুমি তুল্য সংখ্যা ছাড়া কখনো ম্যাথে আগাইতে পারবা না, ম্যাথে
টোটালি তুমি আগাইতে পারবা না যদি তুল্য সংখ্যাটা না জানো। দেখো, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 100, এটা 50 50 যোগ করলে হয় আমার 300, 300 ml। তারপরে দেখো মাইনাস কত আছে রে এটা, মাইনাস হচ্ছে কি, ঘনমাত্রা হচ্ছে 0.05 ইন্টু হচ্ছে কত, 100, প্লাস দেখো, আচ্ছা, এই যে N2 বাই হচ্ছে E2, তাই না? এই যে এস সমান সমান কি N/E ইন্টু হচ্ছে V2 মাইনাস দেখো তো, এই যে এস থ্রি ক্ষেত্রে দেখো NaOH, এটাকে আমরা S3 ধরছি, তাহলে এর ক্ষেত্রে ঘনমাত্রা নর্মালে দেওয়া আছে। তা নর্মালে দেওয়া থাকলে নর্মালকে নর্মালকে হচ্ছে আমি দ্বারা বা তুল্য সংখ্যা দ্বারা ভাগ করব, তাহলেই শেষ, সেটা হচ্ছে মোলারে চলে আসলো। তারপরে দেখো এস ফোর এও দেখো নর্মালে দেওয়া আছে, তাহলে এটাকে আমি তুল্য সংখ্যা দিয়ে ভাগ করে দিব। ওকে, তাহলে দেখো এস টোটাল ইন্টু 300 মাইনাস 0.05 ইন্টু 100 প্লাস হচ্ছে 0.1/2 ইন্টু 100 মাইনাস 0.1/1 ইন্টু 50। জাস্ট এখন খালি মানগুলা বসাই দিব, নর্মাল থাকুক যাই থাকুক, আমার সূত্র বসানো শেষ, এখন মান বসাবো। তাহলে এস টোটাল আমার আসে 1/60 মোলার। ঠিক আছে, মোলার। কেন ভাই মোলার কেন? যতগুলা দেখো আমার নর্মালে ছিল, তিনটা হচ্ছে নর্মালে ছিল, তাদেরকে আমি তুল্য সংখ্যা দিয়ে জাস্ট ভাগ করে দিছি, তারা মোলার এককে চলে আসছে। তাহলে আমার যে অ্যান্সারটা আসবে, সে তুল্য সংখ্যাটাও কি আমার মোলারে পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমার বুয়েটে বুয়েটে 17 18-তে আসছিল, এই একটা বুয়েটে 17 18-তে আসছিল। আচ্ছা, তারপরে আরেকটা ম্যাথ যদি আমরা দেখি, হ্যাঁ এটাই দেখি, এটা হচ্ছে বুটেক্সের ম্যাথ। ঠিক আছে, টেক্সটাইলের, ঠিক আছে, দর্জি। এই ভাই বোনা, ভাই কি কি সব বলে, এমনি বললাম, হ্যাঁ। কয়েকদিন ধরে হচ্ছে এটা হ্যাঁ, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, হ্যাঁ। এটা হচ্ছে ফেসবুকে অনেক ট্রল হচ্ছিল, তাই আর কি মনে পড়লো। সিসি হচ্ছে 1 মোলার H2SO4 এবং প্লাস তোমার সিসি, আচ্ছা, 120 সিসি 0.1 মোলার। ঠিক আছে, এটাকে হচ্ছে মিশ্রণ করছি আমরা, এগুলাকে হচ্ছে মিক্স করছি এই তিনটাকে। আচ্ছা, মিশ্রিত করলে ঘনমাত্রা নর্মালিটিতে নির্ণয় করো। ঘনমাত্রা নর্মালিটি, দেখছো, নর্মালিটি জানতে গেলে তোমাকে হচ্ছে সেটা মোলার বা ঘনমাত্রা, এই তুল্য সংখ্যাটা লাগবে নর্মালিটিতে কত। তাহলে আমরা জানি, দেখো এন সমান সমান কি, সি, এন সমান সমান হচ্ছে সি, তাহলে এস সমান সমান হচ্ছে N/E। তাহলে নর্মালিটি আসবে হচ্ছে তুমি এস কে বা মোলার কে হচ্ছে তার তুল্য সংখ্যা দিয়ে গুণ করলে। ঠিক আছে, দেখো, তাহলে এটা আমরা সলিউশনটা করে ফেলি। তাহলে সলিউশন করলে এস টোটাল এস টোটাল ইন্টু V টোটাল, S1 V1 S2 V2 প্লাস হচ্ছে S3 V3, রাইট? তাহলে এইখানে দেখো, দেখো সিসি, হ্যাঁ মনে রাখবা, সিসি বা সেন্টিমিটার কিউব সমান সমান হচ্ছে ml। ঠিক আছে, সেন্টিমিটার কিউব সমান সমান হচ্ছে কি ml। তারপরে তোমার এস টোটাল, তাহলে এখন দেখো এটা সিসি বা এটাকে ml লেখা যায়, তাহলে এটা সিসি, ml লেখা যায়, ml লেখা যায়। ঠিক আছে, দেখো কত ml হয় টোটাল, টোটাল হয় হচ্ছে আমার 190 ml। হুম, 190 ml। তারপরে দেখো ঘনমাত্রা, তা ঘনমাত্রা হচ্ছে এটা আমার নর্মালিটিতে আছে, সমস্যা নাই। তাহলে 0.5 ভাগ হচ্ছে 1 ইন্টু হচ্ছে 40, প্লাস দেখো এটা
এটা হচ্ছে মোরালিটিতে আছে। তাহলে 1/, একেবারে সেম নিয়মে, হ্যাঁ। এবারটা কিন্তু সহজ, তোমরা আশা করি নিজেরা করতে পারবে। এটা কি এসডব্লিউ দিব? কারণ এখন দেখা যাবে 16 মিনিট হয়ে হয়ে গেছে প্রায়। এরপরে হচ্ছে টাইম পাওয়া যাবে না। তো এরপরে একটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ আছে, ওই টাইপটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এ আসো নাকি তাসিম? লিখতেছো? ও আচ্ছা, ঠিক আছে। তাই তো রেকর্ড থাকবে না, তাই না? সমস্যা নাই, আচ্ছা। রেকর্ড তো থাকবে। মাত্র 8 মিনিট? তাহলে আমি নতুন টপিক কেমনে শুরু করব, বলো? তাহলে আমি নতুন টপিক কেমনে শুরু করব? আচ্ছা, বাজে কয়টা? 4টা 14 না? আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকবার জয়েন করবা না? হ্যাঁ। হাই হাই কি? ঠিকই তো আছে। ঠিকই আছে। আমি তো এমনি বললাম যে আমি জয়েন করবোই। এখন আমি এমনি বলছি, এখন আমি সিরিয়াস, জয়েন করব। তুমি যদি এমন রিয়াকশন না দেখাইতা, তাহলে আমি আর জয়েন করতাম না। তখন বলতাম যে আচ্ছা ঠিক আছে, ভালো লাগতেছে না, নেক্সট দিন পড়িও। তোমার রিয়াকশনের জন্য এখন তোমার ক্লাস। এই দেখো, মানটা বের করি। মানটা হচ্ছে আমরা শুরুতে হচ্ছে মোলারে বাইর করি, তাহলে সহজ হবে। কিচ্ছু করার নাই, মোলারে বাইর করি। তাহলে মান হচ্ছে 62 হয়। তাহলে এস টোটাল হয় হচ্ছে আমার 62, এটা মোলার। তাহলে দেখো তো, এটার মান কত আসবে 190 দিয়ে ভাগ করলে? 0.3263। ঠিক আছে। এখন এখানে হচ্ছে নর্মালিটিতে চাইছে, তাই না? যে নর্মালিটিতে কত হবে। আচ্ছা, এটা হচ্ছে আমরা মোলারে আনছি। এখন নর্মালিটির জন্য, নর্মালিটি দেখো, যেইখানে মোলার ছিল, যেমন এইটাতে হচ্ছে মোলার আছে, তারপরে হচ্ছে এইটাতে। এখন এটা কোন অ্যাসিড? এটা হচ্ছে তোমার HNO3। ঠিক আছে, HNO3 এই অ্যাসিড। তাহলে এইখানে হচ্ছে এস সমান সমান, তুমি হচ্ছে এন সমান সমান He বসায় দাও। দেখো HNO3 ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে 1। তাহলে এই যে 3 নাম্বারটা এখানে 1 দ্বারা গুণ হবে। আচ্ছা, আমি সমীকরণটা লিখে দিই। হ্যাঁ, তাহলে এই যে এস টোটাল ইন্টু ভি টোটাল সমান সমান কি হবে? S1V1 সেমই থাকবে যেহেতু নর্মালিটিতে আছে। তারপরে এই যে S2V2, আরে পয়েন্টটা আসলো কোত্থেকে? S2V2, ঠিক আছে। S2V2 একে হচ্ছে তুমি গুণ করবা 2 দিয়ে। আর S3V3 এর গুণ করবা 1 দিয়ে। তাহলে এরপর যে এস টোটালটা তুমি পাবা, সেটা হচ্ছে নর্মালিটিতে, নর্মালিটি এককে এস টোটাল। ঠিক আছে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের তোমার এসিড ক্ষার প্রশমনের ম্যাথ গুলা। এখন কয় মিনিট আছে আর? 5 মিনিট। মিনিটে, আচ্ছা ওই 5 মিনিটে দাঁড়াও। 5 মিনিটে হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা টপিক দেখাই দেই। ঠিক আছে। সেটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি দেখাচ্ছি। দেখো, ppm অনেকবার দেখাইছি, তাও একবার দেখো। দেখো, 100 ইজটা ইম্পর্টেন্ট,
সিকিউ এ আসে, সিকিউ প্লাস হচ্ছে এমসিকিউ এর জন্য। ঠিক আছে, এটা বারবার দেখানোর কারণ হচ্ছে যেন তুমি একেবারে দেখে দেখাইতে পারো। ঠিক আছে, দেখো পিপিএম, ধরো আমি একটা ম্যাথ দিলাম, ঠিক আছে, এটা ম্যাথ দিয়ে করাই, কারণ এটা মুখে বললে তুমি এটা বুঝবা না। কারণ পিপিএম মানে আমরা জানি, পিপিএম মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন। তারপরে অনেক সময় থাকে হচ্ছে পিপিবি, তারপরে পিপিটি, পার্টস পার বিলিয়ন, পার্টস পার ট্রিলিয়ন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে পার্টস পার মিলিয়ন বা পিপিএম এর ম্যাথই বেশি দেয়। এনএওএইচ এর ঘনমাত্রা পিপিএম এককে কত হবে? ঠিক আছে, পিপিএম এককে কত হবে? তো দেখো, এটা ঘনমাত্রা পিপিএম এ কত হয়, এস এর মান দেওয়া আছে 0.01। এটা হচ্ছে মোল পার লিটার, তাই না? মোলার মানে হচ্ছে মোল পার লিটার, সেম। মানে আমরা জানি এন সমান সমান হচ্ছে এস ইন্টু ভি, বা এস সমান সমান হচ্ছে এন বাই ভি। তাহলে এই যে মোল পার লিটার, তাহলে এই যে এককটা তুমি এটা বুঝলা যে মোলার যা কথা, মোলার যা কথা মোল পার লিটার তাই কথা। এইখান থেকে আমরা অ্যান্সার টানবো 0.01 মোল। তাহলে 1 মোল এনএওএইচ, এটা হচ্ছে 40 গ্রাম, তাহলে 40 দিয়ে গুণ করলে এটা চলে গেল গ্রামে, গ্রাম পার লিটার হয়ে গেল। ঠিক আছে, পিপিএ মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে, আমরা জানি পিপিএম সমান সমান হচ্ছে মিলিগ্রাম পার লিটার, যখন আয়তন দেওয়া থাকবে হচ্ছে ডাব্লিউ বাই ভি তে। আর যখন মিলিগ্রাম পার কেজিতে আসবে, যখন আয়তন দেওয়া থাকবে ডাব্লিউ বাই ডাব্লিউ এককে। তাহলে এখন কি হবে এটা? মিলিগ্রামের জন্য 10 পাওয়ার 3। এটা মানাসে হচ্ছে তোমার 400 মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে, 400 মিলিগ্রাম পার লিটার, বা এই মিলিগ্রাম পার লিটার মানেই হচ্ছে পিপিএম। তুমি যখন এই মিলিগ্রাম পার লিটার এককে নিয়ে যাবা, তখনই তুমি বুঝবা এটাই আমার পিপিএম এর মান চলে আসছে। ঠিক আছে, এখন যদি অনেক কলেজে এমসিকিউ দেখা যায় খুবই টাফ টাফ দিয়ে দেয়, এবং তারা যদি পিপিবি বা পিপিটি এইসবে চায়, কিছুই না ভাইয়া। দেখো, পিপিএম এ নেওয়ার সময় কি করলাম, যে যেটা ঘনমাত্রা দেওয়া ছিল তার সাথে হচ্ছে কি আমরা মোল থেকে গ্রামে নিয়ে গেলাম। তার মানে কি, তার হচ্ছে 1 মোল সমান সমান কত গ্রাম সেটা দিয়ে গুণ করলাম, গ্রামে গেল। তারপর 1000 দিয়ে গুণ করে ওপরের মানটাকে আমরা মিলিগ্রামে নিয়ে গেলাম। মিলিগ্রাম পার লিটার সমান সমান কি আমার হচ্ছে পিপিএম। আর দেখো, এস এর মান যদি 400 পিপিএম থাকে, 400 পিপিএম, তাহলে এইটাকে 4 × 10 পাওয়ার 5, 4 × 10 পাওয়ার 5 মানে এটাকে 10 পাওয়ার 3 দিয়ে গুণ করলে তুমি পাই যাবে হচ্ছে পিপিবি, পার্টস পার বিলিয়ন। ঠিক আছে, পার্টস পার বিলিয়ন। আবার এই যে 400 পিপিএম, এটাকে হচ্ছে 400 গুণন হচ্ছে 10 পাওয়ার 3, তাহলে কি আসলো আমার পার্টস পার বিলিয়ন। এর সাথে আবার 10 পাওয়ার 3 দ্বারা গুণ করলে চলে যায় হচ্ছে পার্টস পার ট্রিলিয়নে। তাহলে 4 × 8 পার্টস পার ট্রিলিয়ন। তাহলে আশা করি এই জিনিসটা বুঝছো, পার্টস পার বিলিয়ন আর পার্টস পার ট্রিলিয়নের ম্যাথটা। ঠিক আছে, এগুলো কিন্তু এমসিকিউ সিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, হ্যাঁ অবশ্যই জয়েন করো। তাহলে এই এমসিকিউটা বা, হ্যাঁ, ওকে, বা তা না, খালি ঝামেলা করে। দেখো, এখন তোমার যে এত কষ্ট করে জয়েন করাইছি, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে একেবারে সার্বজনীন, একেবারে সার্বজনীন পদ্ধতি। মানে আমি নাম দিছি, ঠিক আছে, মানে এইটা দিয়ে তুমি প্রায় সবকিছু সলভ করতে পারবে, সবকিছু। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক এটা বিশেষ দ্রষ্টব্য। আচ্ছা, দেখো, খেয়াল করো, এই যে সার্বজনীন পদ্ধতি, হ্যাঁ,
এটা হচ্ছে তুমি সব জায়গায় ইউজ করতে পারবা। মানে তুমি আজ আজ অব্দি যত ম্যাথ শিখলা পরিমাণগত রসায়নের, সব জায়গায় প্রায় ইউজ করা যাবে। কিন্তু দেখো, এটা সিকিউ এ সিকিউ এ বোর্ড প্রশ্নে, বোর্ড বোর্ড কোশ্চেনে অ্যান্সার করা যাবে না। আগেই লিখে দিলাম। কারণ তুমি এটা লিখবা, সারা দেখবা কি রে কোত্থেকে এমনি কি করছে। ঠিক আছে? কিন্তু তুমি এই জিনিসটা দেখো, এই জিনিসটা জানলে অনেক সহজ হয়ে যাবে। যেমন ই মানে কি, ই মানে আমরা আজকে শিখছি, ই মানে হচ্ছে তুল্য সংখ্যা, আয়তন, ভি মানে আয়তন, এস মানে ঘনমাত্রা, ইভিএস, সামেশন অফ ইভিএস, মানে যতগুলো আছে, ঠিক আছে, সবার হচ্ছে সামেশন অফ ইভিএস। তারপরে দেখো সমান সমান হচ্ছে আবার সামেশন অফ ইভিএস, সামেশন অফ ইভিএস। ই হচ্ছে তুল্য সংখ্যা, ভি হচ্ছে আয়তন, এস হচ্ছে ঘনমাত্রা। এখন এই পাশে থাকতে পারে ধাতু, সমীকরণে এই পাশে থাকতে পারে ধাতু, ক্ষার অথবা বিজারক। ঠিক আছে? ধাতু কিন্তু নিজে বিজারক। ঠিক আছে? ক্ষার কি, ও নিজে হচ্ছে কি বিজারক। কেন? ক্ষার হচ্ছে ওএইচ মাইনাস দেয়, ঠিক আছে, নেগেটিভ দেয়। তারপরে আবার ধাতু কি করে, নেগেটিভ চার্জ ত্যাগ করে, ত্যাগ করে নিজে পজিটিভ হয়, নেগেটিভ চার্জ ত্যাগ করে। তখন দেখো ধাতু বিজারক, ক্ষার হচ্ছে বিজারক। তাহলে যারা বিজারক, এক কথায় হচ্ছে যারা বিজারক তারা হচ্ছে এক পাশে। আর সহজ কথা, যারা জারক তারা হচ্ছে এক পাশে। অ্যাসিড হচ্ছে জারক, তারপরে কি অধাতু হচ্ছে জারক, তাই না? কেন? কারণ এসিড হচ্ছে তোমার ওএইচ মাইনাস গ্রহণ করে, ওএইচ মাইনাস গ্রহণ করে বা ইলেকট্রন গ্রহণ করে। এটা হচ্ছে আমরা লুইস তত্ত্বে দেখছিলাম। তাহলে হচ্ছে নেগেটিভ চার্জ গ্রহণ করে। তার মানে কি, ওর ঘটে হচ্ছে বিজারণ। বিজারণ যার ঘটে সে হচ্ছে কি জারক। তাহলে এক পাশে সমীকরণের জারক থাকবে, অন্য পাশে থাকবে হচ্ছে বিজারক। এই ইভিএস, এই নিয়ম দিয়ে তুমি যে কোনো ম্যাথ সলভ করে ফেলতে পারবা। ঠিক আছে? ধরো আমি একটা ম্যাথ দিলাম। ম্যাথটা হচ্ছে, যেমন তোমাকে বলছিলাম যে ধাতু দিয়ে থাকতে পারে। ঠিক আছে? এসিডের সাথে হচ্ছে ধাতু বা ক্ষারের সাথে ধাতু দিয়ে বিক্রিয়া থাকতে পারে। দেখো এক টুকরা ম্যাগনেসিয়াম, এক টুকরা ম্যাগনেসিয়াম, এক টুকরা ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামকে 20 সিসি m/10 এত এইচসিএল দ্রবণে, এইচসিএল দ্রবণে দ্রবীভূত করা হলো, দ্রবীভূত করা হলো। দ্রবণের অতিরিক্ত অ্যাসিড, অতিরিক্ত অ্যাসিড প্রশমিত করতে 10 সিসি বা 10 ml m/10 NaOH দ্রবণ প্রয়োজন হলে, প্রয়োজন হলে Mg টুকরার, টুকরার ভর কত? দেখো তো, ধাতু কি, ধাতু হচ্ছে তোমার, ধাতু হচ্ছে বিজারক। তারপরে দেখো ক্ষার, তার মানে কি ক্ষারও কি বিজারক। বিজারক গুলা সব এক পাশে, জারক গুলা সব হচ্ছে এক পাশে। তাহলে দেখো ইভিএস, এই নিয়মটা এখন অ্যাপ্লাই করি। আচ্ছা, তাহলে হয়তো নেটের সমস্যা ছিল, তাহলে আশা করি শুনছো। তাহলে এই নিয়মে দেখো ইভিএস, ই হচ্ছে কি আমার আহ এসিড, এখানে যে এসিড থাকবে বা ক্ষার থাকবে, মিশ্রণ দিয়ে দিছিলাম। হুম, মিশ্রণ দিয়ে দিছিলাম না? ধরো মিশ্রণ দিছি আমি 40 সিসি, 0.4 এত মোলার HCl, প্লাস হচ্ছে 50 সিসি, 0.6 মোলার। কি, কি হয়েছে?
হ্যাঁ। ও আচ্ছা, মানে কতক্ষণ নাই তোমার কাছে? 10 মিনিটের মতো না? 10 মিনিট অব্দি মনে হয় নাই নাকি? আচ্ছা আচ্ছা, ওটা সমস্যা নাই। আমার কাছে আছে, আমি সেটা মনে হয় দিয়ে দিব না। হ্যাঁ ঠিক আছে, চালু করো তাহলে, করছো? তাহলে দেখো এই যে তোমার এই সার্বজনীন নিয়ম, এটা দিয়ে হচ্ছে আমরা আরেকটা ম্যাথ সলভ করি। এই জিনিসটা কিন্তু খুবই সহজ। এক পাশে তুমি নিয়ে যাবা হচ্ছে সব জারক গুলাকে, আরেক পাশে নিয়ে যাবা হচ্ছে সব বিজারক। তো এই ম্যাথে দেখছিলাম আমরা ক্ষার ছিল, ধাতু ছিল, তারপরে এসিড ছিল। আমরা জানি এসিড হচ্ছে কি জারক, আর তোমার ধাতু আর ক্ষার হচ্ছে কি বিজারক। তাহলে বিজারক গুলা হচ্ছে এক পাশে আর জারক হচ্ছে এক পাশে, এমনি করে ম্যাথ গুলা করছিলাম। দেখো, তাহলে এমন যদি আরেকটা ম্যাথ আমরা দেখি, তোমার, হ্যাঁ, 0.3 মোলার NaOH, এবং এটা কত সিসি হবে, ঠিক আছে? কত সিসি NaOH দ্রবণ লাগবে, মানে এটা ঘনমাত্রা, সরি, এটার আয়তন আমরা জানি না। দেখো এইটাও আমরা ওই যে শর্টকাট নিয়মে সামেশন অফ EMS, সরি EVS, সামেশন অফ ইভিএস, এই নিয়মে করব। সামেশন অফ ইভিএস। এখন ইভিএস, তাহলে এক পাশে হবে সকল জারক, জারক, এক পাশে হচ্ছে বিজারক। তাহলে আমরা জানি যে এসিড, শুধুমাত্র এসিড হচ্ছে জারক। এসিড কি? এসিড হচ্ছে জারক, এসিড জারক। তারপরে তোমার অধাতু হচ্ছে কি জারক। তারপরে ধাতু এবং ক্ষার, ধাতু এবং ক্ষার হচ্ছে বিজারক, ধাতু এবং ক্ষার হচ্ছে বিজারক। তাহলে এই যে সহজ জিনিসটা, এটা বুঝতে পারলেই ম্যাথ কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো, এই পাশে আমার সব এসিড কে একসাথে লিখবো, বা এসিড, জারক অথবা এসিড, বিজারক অথবা ক্ষার। ওকে, তাহলে এই দেখো, এখন এই মানগুলা বসাইলে আমার ম্যাথ হয়ে গেছে। ইভিএস, হ্যাঁ, ইভিএস, এসিড সমান সমান সামেশন অফ ইভিএস ক্ষার। তাহলে দেখো, তাহলে দেখো তো, 1 নাম্বার এসিড হচ্ছে HCl। তো HCl এর ক্ষেত্রে তুল্য সংখ্যার মান হচ্ছে 1। তারপরে আয়তন দেওয়া আছে 40, ঘনমাত্রা দেওয়া আছে 0.4। তারপরে প্লাস হচ্ছে দ্বিতীয় এসিডটা হচ্ছে H2SO4, এর ক্ষেত্রে তুল্য সংখ্যা আমরা জানি 2, ইন্টু হচ্ছে 50, ইন্টু হচ্ছে 0.6। তাহলে এরপরে ক্ষার, ক্ষার হচ্ছে NaOH, সে হচ্ছে এক অম্লীয়। এক অম্লীয় হলে তার তুল্য সংখ্যা 1 ইন্টু, তাহলে এক্স, ইন্টু হচ্ছে কি 0.3। তা দেখো, এখন এটা সলিউশন করলে এক্স এর মান বাইর করলেই হয়ে যাবে। ভি অফ NaOH সমান সমান 253.33 দেখছো? তাহলে এই যে ইভিএস, এটা দ্বারা ম্যাথ করলে কিন্তু খুবই সহজে হয়ে যায়। ইভিএস এক পাশে থাকবে হচ্ছে জারক, এক পাশে থাকবে হচ্ছে কি জারক, আরেক পাশে থাকবে হচ্ছে বিজারক। যেমন দেখো, এই ম্যাথটা, 1 নাম্বার যে ম্যাথটা, এইখানে খেয়াল করলে দেখবা এসিড দেওয়া আছে, ক্ষার দেওয়া আছে, এসিড দেওয়া আছে, ক্ষার দেওয়া আছে। তারপরে তোমার হচ্ছে ধাতু দেওয়া আছে। তাহলে এইখানে কি হচ্ছে, আমরা জানি ধাতু হচ্ছে কি নেগেটিভ চার্জ দেয়, সোডিয়াম আবার NaOH হচ্ছে নেগেটিভ চার্জ দেয়, তারা হচ্ছে বিজারক। তাহলে বিজারক গুলাকে আমরা এক পাশে রাখছিলাম, ঠিক আছে? এই যে বিজারক গুলাকে আমরা সবগুলাকে এক পাশে রাখছিলাম। এখানে দেখো জারককে আমরা, মানে এসিডকে আমরা এক পাশে রাখছি, তারপরে ম্যাথ করছি ইভিএস দিয়ে, ঠিক আছে? আর এইখানে দেখো, এসিড গুলা হচ্ছে কি জারক, আর যতগুলা ক্ষার আছে সবগুলা কি বিজারক। তাহলে এইগুলাকে এক পাশে জারক, আরেক পাশে সকল বিজারককে রাখলে ম্যাথ হয়ে যাবে। তাহলে তুমি যদি এই জিনিসটা জানো যে অধাতু, অধাতু, তারপরে এসিড হচ্ছে জারক, তারপরে ক্ষার আর ধাতু হচ্ছে বিজারক, এটা জানার পরে
সামেশন অফ ইভিএস সমান সমান সামেশন অফ ইভিএস দিলেই ম্যাথ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আশা করি এই যে ইম্পর্টেন্ট একেবারে নাম দিয়েছিলাম সার্বজনীন নিয়ম, আশা করি এই নিয়মটা বুঝছো। ঠিক আছে, তোমার এই এমন যত ম্যাথ গুলা ছিল, তোমার এসিড ক্ষার ধাতু মিক্স করা, মিশ্রণের যত ম্যাথ, হ্যাঁ মিশ্রণের যত ম্যাথ, তুমি এই নিয়মে সলভ করার চেষ্টা করবা, দেখবা হাফ পেজও লাগবে না। তাহলে অ্যাডমিশনে ওই যে জায়গা কম দেয়, সেখানে এই নিয়মটা হচ্ছে একেবারে খুবই খুবই দরকার। ঠিক আছে, ওই কম জায়গায় ম্যাথ শেষ করতে। তাহলে আশা করি এই অবধি থাক। ঠিক আছে।